তো আজকে আমি কথা বলবো ইংরেজি সাহিত্যের একটা এজ নিয়ে। তো এর আগে রোমান্টিক এজ সম্পর্কে কথা বলা হয়েছে, আজকে আমরা ভিক্টোরিয়ান এজ নিয়ে কথা বলবো। এই ভিক্টোরিয়ান এজের ডিউরেশন হচ্ছে 1832 থেকে 1901। তো এই সময় কুইন ভিক্টোরিয়া ছিল ইংল্যান্ডের ক্ষমতায়, সে রানী হিসাবে ছিল। তো তার নাম অনুসারে এই এজটাকে বলা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তো কুইন ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে একটা এজ ইংরেজি সাহিত্যে নতুনভাবে চালু হয়, সেই এজটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তো এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এজ অফ প্রি রাফায়েল আর একটা হচ্ছে এজ অফ ডিকেডেন্স। তো ভিক্টোরিয়ান এজের যে টাইমটা আছে এই টাইমটার ডিউরেশনটাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে 1848 থেকে 1860, একটা হচ্ছে 1860 থেকে 1901। তো এই যে 1848 থেকে 1860 এজটা, এটাকে বলা হয় প্রি রাফায়েল। আর এজ অফ ডিকেডেন্স, এটা ডিকেডেন্স শব্দের অর্থ হচ্ছে নৈতিক অধপতন, আর প্রি রাফায়েল এরা একটা গোষ্ঠী। তো প্রি রাফায়েলিটিস বা প্রি রাফায়েলিটিজম, তো এক তৎকালীন যে মানুষটা আছে তাদের মধ্যে একটা চিন্তা চেতনা বা যে ভাবধারা আছে, সেই ভাবধারাটাকে, তৎকালীন যে ভাবধারাটা আছে সেই ভাবধারাটাকে বলা হচ্ছে প্রি রাফায়েলিটিজম। তো ওই সমস্ত লোককে প্রি রাফায়েল বলা হয়, যারা মোটামুটি ভিক্টোরিয়ান এজের শুরুটার দিকে ইংল্যান্ডে বসবাস করতো। তাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ছিল, এই নিয়ম কানুনগুলোর সমন্বয়কে প্রি রাফায়েলিটিজম বলা হয়। তো ভিক্টোরিয়ান এজ আসলে ইংরেজি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা এজ। তো মোটামুটিভাবে ভিক্টোরিয়ান এজকে বলা হয় গোল্ডেন এজ অফ নভেল। তো আমরা নভেলের মোটামুটি ব্যাপ্তি দেখতে পাবো এই এজের মধ্যে। তো এই এজের যারা রাইটার আছে, সেটা হচ্ছে সব ধরনের ওয়ার্ক এই এজের মধ্যে হয়। তো দেখা যাচ্ছে এর আগের এজগুলোতে কোনো একটা এজে, যেমন রোমান্টিক এজ ছিল গোল্ডেন এজ অফ লিরিক, তো সেই সময় কবিতার প্রচলনটা বেশি ছিল। আবার রেস্টোরেশন এজে আমাদের ডিকেডেন্স প্লেগুলো বেশি ছিল। আবার এলিজাবেথ জ্যাকোবিয়ান এগুলো এজে ড্রামার প্রচলন বেশি ছিল। কিন্তু এই ভিক্টোরিয়ান এজ হচ্ছে এমন একটা এজ যেখানে জ্ঞানের সব ধরনের সেকশন মোটামুটিভাবে উন্মুক্ত ছিল এবং সবগুলো শাখার ডেভেলপমেন্ট এই সময়ে হয়। তো এই ভিক্টোরিয়ান এজের মধ্যে আমরা স্যার ওয়াল্টার স্কটের নাম শুনছি। তো অনেক ঐতিহাসিকগণ মতবাদ দেন যে স্যার ওয়াল্টার স্কট যে বছরে মারা যান বা যে দিনে মারা যান সেই দিন থেকে ভিক্টোরিয়ান এজের যাত্রা শুরু হয়। তো এই ভিক্টোরিয়ান এজের মধ্যে আমরা মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের ক্ষমতাসীন যে ব্যাপারটা এটা দেখতে পাবো। তো এই ভিক্টোরিয়ান এজের মধ্যে রিফর্ম অ্যাক্ট চালু করা হয়, ইংল্যান্ডের একটা আইন, এটা চালু করা হয়। খ্রাইস্ট আন্দোলন হয় এই সময়, শিল্প বিপ্লব হয়। তো এই সময় ইংল্যান্ডে যে লোক সংখ্যা আছে এটা দ্বিগুণ হয়ে যায়, লোক সংখ্যার ব্যাপক বৃদ্ধি হয় এবং ইংল্যান্ডের যে সম্পদগুলো আছে এগুলা 5 গুণ বৃদ্ধি পায়। তো এই হচ্ছে মোটামুটিভাবে ভিক্টোরিয়ান এজের যে বেসিক ইনফরমেশন সেগুলা। তো 1833 সালে একটা সোসাইটি প্রতিষ্ঠিত হয়, যে সোসাইটির সদস্য ছিল জিবি শ, সেই সোসাইটির নাম হচ্ছে ফেবিয়ান সোসাইটি। তো এই সময়কার যে মেজর পোয়েট ছিল তাদের মধ্যে লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, জেরার্ড ম্যানলি হপকিন্স, এই 4 জন ছিল প্রসিদ্ধ পোয়েট। আর এই ভিক্টোরিয়ান এজের মধ্যে যতগুলো কবিতা আমরা দেখতে পাবো, ম্যাক্সিমাম কবিতার মধ্যে একটা ট্রাম ব্যবহার করা হবে, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো এটা ফার্স্ট ইয়ারে প্যাট্রিয়ট পড়ানোর সময় তোমাদেরকে বলা হয়েছিল ড্রামাটিক মনোলগ কী জিনিস। তো এই ড্রামাটিক মনোলগের উৎপত্তি মূলত ভিক্টোরিয়ান এজে, আর এই ড্রামাটিক মনোলগের ফাউন্ডার হচ্ছে রবার্ট ব্রাউনিং। তো আমরা যখন থার্ড ইয়ারে উঠবা, তোমরা অনার্স সেকেন্ড ইয়ার যারা আছো তারা থার্ড ইয়ারে উঠলে বুঝতে পারবা যে আসলে ড্রামাটিক মনোলগের পরিধিটা কত ব্যাপক। তো ওখানে তোমাদের 4 জন রাইটারের কবিতা পাবা, ভিক্টোরিয়ান পোয়েট্রি নামে একটা পোয়েট্রি আছে, সেখানে আর্নল্ড, টেনিসন, ব্রাউনিং, হপকিন্স, এই 4 জন আছে। তো হিস্ট্রিতে যদি কোশ্চেন আসে যে ভিক্টোরিয়ান, ওইখান থেকে আসে যে ভিক্টোরিয়ান মেজর পোয়েটস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন। আবার ভিক্টোরিয়ান ওম্যান নভেলিস্ট, এখানে মহিলারা নভেল লেখা শুরু করে। তো আফরাবিন যখন রেস্টোরেশনে যে নভেল লেখা শুরু করলো, ঠিক পরবর্তী সময়টাতে এসে রেস্টোরেশন পিরিয়ড চলে গেল, তারপরে এদিকে তোমার রোমান্টিক এজ গেল, তারপরে ভিক্টোরিয়ান এজ। আর এই ভিক্টোরিয়ান এজে ওই রেস্টোরেশনে মহিলাদেরকে দেখা যাবে নভেল লিখতে, তারপরে এসে সরাসরি ভিক্টোরিয়ান এজের মধ্যে আবার মহিলাদেরকে খুঁজে পাওয়া যাবে। তো ভিক্টোরিয়ান ওমেন নভেলিস্টদের মধ্যে সাইলেস মার্নার যে লিখছিল, জর্জ এলিয়ট, শার্লট বন্টি, ইমিলি বন্টি, এমি বন্টি, এরা হচ্ছে এখানকার ওমেন নভেলিস্ট। এরপরে জেন অস্টিন আছে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখছে, জেন আয়ার লিখছে, শার্লট ব্রন্টি, এই সমস্ত বইগুলোর একটু বিবরণ দিতে হতে পারে। তো ভিক্টোরিয়ান এজের মধ্যে এই 2টা কোশ্চেনেই মোটামুটি আসে যে ওমেন নভেলিস্ট অথবা তোমার মেজর পোয়েটস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন। তো মেজর পোয়েটস আসলে লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং আর ম্যাথু আর্নল্ড, এই 3 জনকে বর্ণনা করতে হবে। আর যদি ওম্যান নভেলিস্ট আসে তাহলে তোমরা সাইলেস মার্নারের রাইটারকে বর্ণনা করবা, জর্জ এলিয়টকে, শার্লট ব্রন্টিকে।
তারপরে হচ্ছে এদিকে এমি ব্রন্টি আছে, জেন অস্টিন আছে। এই চারজনের মধ্যে তোমরা যে কোনো দুইজন বা তিনজনের বর্ণনা সুন্দরভাবে দিলেই কোশ্চেনটার আনসার হয়ে যাবে। তো লর্ড অ্যালফ্রেড টেনিসনের যে কবিতাগুলো আছে তার ওয়ার্ক যখন আমরা বর্ণনা করতে যাবো লর্ড অ্যালফ্রেড টেনিসনের, তখন তার কবিতাগুলো নিয়ে একটু কথা বলতে হবে। তো তার কবিতাগুলোর মধ্যে ইনানি আছে, ইউলিসিস আছে, লোটাস ইটার্স আছে, লক্সলে হল আছে, আবার মর্টে ডি আর্থার আছে। তার আরও একটা বিখ্যাত কবিতা আছে ইন মেমোরিয়াম, ইংলিশ আইডেল, দ্য লেডি অফ শার্লট, দ্য লেডি অফ শ্যালট। এই যে মোটামুটি এই যে কবিতাগুলো, তার মধ্যে প্রথম যে কয়টা কবিতা আছে চারটা, এই চারটা কবিতা আমরা একটু দেখব। তো ইনানি কবিতা, ইউলিসিস, লোটাস ইটার্স, লক্সলে হল। ইনানি তোমরা পড়ো নাই, ইউলিসিস তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, লোটাস ইটার্স এটাও পড়ো নাই, লক্সলে হল এটাও এখনও পড়া হয় নাই। তো মোটামুটি ইন মেমোরিয়াম হচ্ছে লর্ড অ্যালফ্রেড টেনিসনের বিখ্যাত একটা কবিতা। তো ইউলিসিস কবিতা আমরা দেখতে পাই তার যে ভিক্টোরিয়ান স্পিরিটটার রিফ্লেকশন সেটা। ইনানি হচ্ছে তোমার এটা গ্রিক মিথোলজিকে কেন্দ্র করে একটা কবিতা। তো মোটামুটি প্যারিস আর ইনানির যে প্রেম কাহিনী আছে, তো ওই সৌন্দর্যের দেবীকে প্যারিস যখন চয়েস করলো অ্যাপেল অফ ডিসকর্ডের বিষয়টাতে, তারপর থেকে কি করলো, সে হেলেনের প্রেমে পড়লো, হেলেনকে আবার সে ভাগায় নিয়ে আসলো। তো ঠিক সেই সময় কি করলো, তার যে ওয়াইফ ছিল ইনানি, ওই প্যারিসের ওয়াইফ ইনানি, তার যে মনের একটা বেদনা ছিল, সেই বেদনাটাই হচ্ছে এই কবিতার স্বরূপ। এই কবিতার মধ্যে ট্রয় নগরীকে সে অভিশাপ দিছে, প্যারিসকে অভিশাপ দিছে। তো এই সময় মোটামুটি এই যে তার যে প্রেমের অন্তর্জালাটা আছে, এটা এই কবিতার মূল বিষয়বস্তু। লোটাস ইটার্সে আমরা গ্রিক মিথোলজিতে ট্রোজান ওয়ারের যে সময় ইউলিসিস তার সৈন্যবাহিনী নিয়ে ব্যাক করতেছিল, ঠিক সেই সময় তা সে পথ ভুল করে মোটামুটি সমুদ্রের মধ্যে আরও 10টা দ্বীপ ভ্রমণ করে। সেই 10টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে এই লোটাস ইটার্সদের দ্বীপ। তো এখানে যাইতো যে তারা কি করতো, মোটামুটিভাবে এই লোটাস খেয়ে চুপ করে ঘুমাইতো শুধু। তো তাদের ক্লান্তি অবসাদ সব কিছু দূর হয়ে যাইতো। তা এই লোটাসটা খেলে তাদের একটা নেশার মতো লাগতো। তো ওই দ্বীপের মানুষ কী করতো, শুধু লোটাস খাইতো আর ঘুমায় পড়তো। তাদের বাহ্যিক কোনো চিন্তাভাবনা এগুলো তাদের ছিল না। এই জন্য ইউলিসিসের সৈন্যবাহিনী বললো যে আমরা আর এই দ্বীপ থেকে কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থেকে যাচ্ছি। তো ইউলিসিস পরে কী করলো, তাদের ওই সৈন্যবাহিনীকে আবার বুঝায় শোনায় বা ভিক্টোরিয়ান স্পিরিটটাকে তাদের মধ্যে আবার জাগ্রত করে সে আবার ওখান থেকে তাদেরকে নিয়ে আসলো। তারপর দিকে লক্সলে হল। তো লক্সলে হল কবিতার যে স্পিকার, এটা অবশ্যই কবিতাগুলো ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগে স্পিকার থাকবে একজন, লিসেনার থাকবে অনেকজন। তো এই লক্সলে হলের মধ্যে ওই স্পিকার একটা জাহাজে চড়ে যাচ্ছিল টেমস নদীতে। ওটা তোমার ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাওয়ার পথে একটা নদী। তো যাই হোক, ওখানে শিপটা একটুখানের জন্য দাঁড়াইছে এবং সে দাঁড়ানোর পর সে ওই কবিতার যে স্পিকার একটা বিশাল প্রাসাদ সমতুল্য বাড়িতে থাকতো আগে। তো সে বললো ওই বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি একটু জাহাজটা যেহেতু কিছুক্ষণ থামবে, আমি একটু এই জায়গাটা ঘুরে আসবো। তো সে ওই জায়গাটা ঘুরতে ঘুরতে তার যে অতীত জীবন কাহিনী আছে সেটা বললো, যে এই বাড়িতে তার প্রেম থাকতো, এই বাড়ি হচ্ছে তার চাচার বাড়ি। তো সেখানে সে থাকতো, কিন্তু তার অর্থবিত্ত না থাকার কারণে তার চাচা তার যে প্রেমিকা আছে তাকে কি করলো, অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল এবং এই কবিতার স্পিকারকে মোটামুটিভাবে বাসায় না থাকার জন্যে বলছিল। তো তখন কবিতার স্পিকার কী করলো, তার প্রেমিকের যখন বিয়ে হয়ে গেল তখন সে ওই বাসা ছেড়ে দিল এবং ছেড়ে দেওয়ার সময় তার মনের যে ক্ষিপ্র আবেগটা আছে সেই আবেগটা মোটামুটিভাবে প্রকাশ করতেছিল। আর সেই আবেগ সে পুনরায় প্রকাশ করতেছে এই লক্সলে হল কবিতার মধ্যে, যখন সে ওই বন্দর ক্রস করে অন্য আরেক জায়গায় যাচ্ছিল। তো মোটামুটিভাবে এই যে তার প্রেমের কাহিনীর একটা আবেগ ঘন বর্ণনা এই কবিতার মধ্যে আমরা পাবো। তো এই হচ্ছে মোটামুটি লর্ড অ্যালফ্রেড টেনিসনের যে ওয়ার্কগুলো আছে। তো লর্ড অ্যালফ্রেড টেনিসনকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ, মানে ভিক্টোরিয়ান এজটাকে পুনরায় ভিক্টোরিয়ান এজের যত ফিচার্সগুলো আছে তার কবিতার মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যাবে। টোটাল ভিক্টোরিয়ান এজটাকে সে রিপ্রেজেন্ট করছে তার কবিতাগুলোর মধ্যে। লিরিক অফ ভিক্টোরিয়ান পিরিয়ড 1850 সালে কি করে সে পয়েট লরেট নির্বাচিত হয়। লর্ড অ্যালফ্রেড টেনিসন হি ইজ ফেমাস ফর হিজ মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজ। ড্রামা হচ্ছে তার কুইন মেরি ইলিজি হচ্ছে তার ইন মেমোরিয়াম। উইলিয়াম শেক্সপিয়ারকে ড্যাজলিং সান উপাধিতে ভূষিত করে লর্ড অ্যালফ্রেড টেনিসন। তো লর্ড অ্যালফ্রেড টেনিসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1809 থেকে 1892 সাল। তো তারপরে আমরা এদিকে দেখব এডগার অ্যালান পোকে। এডগার অ্যালান পো হচ্ছে ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। ইংরেজি ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান প। তো তার ফেমাস কিছু ওয়ার্ক আছে, দ্য ব্ল্যাক ক্যাট, দ্য ওভাল পোর্ট্রেইট, দ্য টেল
টেল হার্ট, দ্য গড বাক, দ্য লাইট হাউস, এগুলো হচ্ছে তার বিখ্যাত ওয়ার্ক। তো এরপরে আছে তার পোয়েম হচ্ছে টু হেলেন। তো এটা মোটামুটি একটু তথ্য দিয়ে রাখি যে এই যে এডগার এলেন পর যে টু হেলেন কবিতাটা আছে, এই টু হেলেন কবিতাটাকে পরবর্তীতে বাংলায় ট্রান্সলেট করে আমাদের যে বাংলা সাহিত্যের জীবনানন্দ দাস আছে, উনি তার বনলতা সেন কবিতাটা লিখছে এই টু হেলেনকে অনুকরণ করে, বা এটার ট্রান্সলেশনই হচ্ছে বনলতা সেন। তো তারপর আমরা দেখবো রবার্ট ব্রাউনিংকে। রবার্ট ব্রাউনিংকে বলা হচ্ছে ফাউন্ডার অফ ড্রামাটিক মনোলগ বা ফাদার অফ ড্রামাটিক মনোলগ। তো তার যে বিখ্যাত কবিতাগুলো, তার মধ্যে মাই লাস্ট ডাসেস, তারপরে দ্য লাস্ট রাইড টুগেদার, অ্যান্ড্রয়েড এল শার্টো, ফ্রা লিপোলিপি, দ্য প্যাট্রিয়ট, ওয়ান ওয়ার্ল্ড মোন, এ গ্রামারিয়ান ফিউনারেল, রাব্বি বিন ইজরা, টু ইন এ কম্প্যানিস, লাভ অ্যামং দ্য রুইন্স, প্রফিসাইজ লাভ, দ্য পেইড পাইপার অফ হ্যামিলিন, দ্য পেইড পাইপার অফ হ্যামিলিন মানে হ্যামিলিনের বাসিওয়ালা, এই সংক্রান্ত কবিতা। তো আমরা প্রথম 5টা কবিতা মোটামুটি গুরুত্বপূর্ণ, অবশ্যই আসলে এই 5টা কবিতার একটু সারফেসলি আলোচনা করে দেবো কোশ্চেনের মধ্যে। দ্য প্যাট্রিয়ট আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি যে কীভাবে একজন প্যাট্রিয়ট তার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে জনগণের কাছে ফাইনালি সে কালপিট হয়ে যায় এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তো তার মধ্যে ফ্রা লিপোলিপি যে কবিতাটা, সেটা হচ্ছে একজন ইতালিয়ান চিত্রশিল্পীর গল্প। সে রাতের শহরকে দেখতে বের হয়েছিল। তো ওই সময় সে পতিতালয়ে যে মেয়েদের অবস্থা সেটা দেখতে বের হয়েছিল। তো রাতে যারা পাহারা দেয় নাইট গার্ড, এদের কর্তৃক সে বাধা পড়ে যায় এবং তাকে বসে জিজ্ঞাসাবাদ করে যে আসলে কে আপনি। সে নিজের চিত্রশিল্পীর পরিচয় দিলেও সে ওখান থেকে রেহাই পায় না। তারপরে এই রাইটার কি করে, তার যে নিজের জীবন বৃত্তান্ত আছে, সে তার নিজের জীবন বৃত্তান্ত ওই রাতের যে প্রহরীরা আছে তাদের কাছে বলা শুরু করে দিল। এবং চিত্রশিল্পী হিসেবে তার যে অভিজ্ঞতা বা চিত্রশিল্পীতে সেই সময় মানুষের হস্তক্ষেপ, যে শিল্পীও আর শিল্পী দুইটাই হচ্ছে স্বাধীন বিষয়। এটাতে যদি কেউ অন্যভাবে দেখানোর চেষ্টা করে বা শিল্পী মনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে ওখানে শিল্পও থাকবে না, শিল্পীও থাকবে না। মূলত এই কবিতার বিষয়বস্তু হচ্ছে এটা, যে শিল্পীরা যেমন স্বাধীন, তাদের কাজকর্ম সেরকম স্বাধীন। তো তাদের কাজের মধ্যে যদি বাধা দেওয়া যায়, যে একটা ছবি আর্ট করতে গেলে বলা হইলেও সে তার ইচ্ছে মতো আর্ট করবে, কারণ আর্টটা তো সে ভালো বোঝে। এখন ওখানে আমি যে বলতেছি না এটা এভাবে করতে হবে, ওটা এভাবে করতে হবে, ওটা এই যে ব্যাপারগুলো মোটামুটি এই যে শিল্প, তো ভিক্টোরিয়ানিজের জ্ঞানের একটা নতুন সেকশনের আবির্ভাব হয়, সেটা হচ্ছে আর্ট, পেইন্টিং। এই পেইন্টিং যেটা আছে মূলত ভিক্টোরিয়ানিজে এটার উৎপত্তি এবং পরবর্তীতে এই পেইন্টিংয়ের বিকাশ এখান থেকে লাভ হয়। এই জন্য মোটামুটি শিল্পটাকে ডেভেলপ করা হয়েছে এই সমাজের যে রাইটাররা ছিল, যেমন ব্রাউনিং, লর্ড অ্যালফ্রেড টেনিসন, মোটামুটি এদের কবিতায় এই চিত্র বিষয়টা বা শিল্প যে বিষয়টা, এটা মোটামুটিভাবে উল্লেখ করা হয় এদের কবিতাগুলোতে। তারপরে মাই লাস্ট ডাসেস। তো একজন সম্রাট তার লাস্ট ডাসেসের ডাসেস বলতে এখানে তার ওয়াইফ সম্রাজ্ঞী। তো সে খুবই স্বাধীন বা মুক্তমনা ছিল। সেই স্বাধীন ও মুক্তমনা হওয়ার কারণে সম্রাট খুব একটু কঠিন ব্যক্তি ছিল, একটু কর্কশ লোক। তো সে তার ওয়াইফকে বলতো যে তুমি যত ভালো কথা আছে সব আমার সঙ্গে বলবা, আমার সঙ্গে হেসে হেসে কথা বলবা, আর অন্য কারোর সঙ্গে যাতে তোমাকে আমি হেসে হেসে কথা বলতে না দেখি, বা অন্য কারোর সঙ্গে তোমার কথাই বলার দরকার নেই। কিন্তু যাই হোক, এই মহিলা সম্রাজ্ঞী কী করলো, তার বাসায় বা তার রাজ্যে যে নিচের ব্যক্তিরা ছিল বা নিম্ন স্তরের ব্যক্তিরা ছিল, তাদের সঙ্গে সে সর্বদাই হেসে হেসে কথা বলতো। তো যাই হোক, এই তার বউ মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা সহ্য করতে না পেরে সম্রাট কী করলো, একদিন তার বউকে স্লাটার্ট করে দিল, মানে কি হত্যা করলো। তো হত্যা করার পর সে দ্বিতীয়বার বিয়ে করবে। এই বিয়ের প্রস্তাবে এক মেসেঞ্জার আসছে বা ওই কনে পক্ষের বাড়ির থেকে লোকজন আসছে, এবং লোকজন যখন আসছে তখন সে তার যে লাস্ট ডাসেসকে সে হত্যা করছে তার কাহিনী বলতেছে। তো কাহিনী বলে এটাকে মানে এদেরকে সতর্ক করাচ্ছে যে আপনাদের মেয়ে কি এরকম নাকি আমি যেরকমটা চাচ্ছি সেরকম। এইভাবে মোটামুটি তার লাস্ট ডাসেসের বর্ণনা সেখানে সুন্দর করে দেয়। তারপরে দ্য লাস্ট রাইড টুগেদারের মধ্যে এখানে এক ব্যর্থ প্রেমিকের গল্প দেখানো আছে। তো কবিতাটা ড্রামাটিক মনোলগ হুট করেই শুরু হবে। দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রেম বিচ্ছেদ হচ্ছে, প্রেমিকা এসে কথা বলতেছে প্রেমিকের সঙ্গে যে আমি আর তোমার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক রাখতে পারবো না। তো ঠিক এই মুহূর্তে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই প্রেমিক বলল যে ঠিক আছে রাখতে চাও না ভালো কথা, কিন্তু আমি প্রেম ব্রেকআপ করার আগে বা প্রেমটা সম্পর্কটা শেষ করার আগে তোমার সাথে আমার একটু কথা আছে। সে কথা হচ্ছে আমি শেষবারের মতো তোমার সঙ্গে একটু অশ্বারোহণে যেতে চাই, মানে ঘোড়ায় চড়ে তারা দুইজনে ঘুরবে। তো যাই হোক, মোটামুটিভাবে এই কথা বলার পর যখন রাজি হইলো, তখন লাস্ট রাইড টুগেদারের রাইটার তার নিজের অভিব্যক্তি শুরু করলো যে আসলে তুমি হয়তো আমার জীবনে থাকবে না, কিন্তু তোমার সঙ্গে কাটানো যে শেষ স্মৃতিটা আছে এটা নিয়ে আমি আজীবন অন্তত সুখে শান্তিতে থাকতে পাবো।
তো যাই হোক, বড় মনের মানুষের পরিচয় দিচ্ছে আসলে প্রকৃত প্রেমিক কেমন হওয়া উচিত তারই একটা স্বরূপ এই লাস্ট রাইড টুগেদারের মধ্যে দেয়া আছে। তারপরে এদিকে অ্যান্ড্রেয়া ডেল সার্টো, এও একজন ইটালিয়ান চিত্রকর। তো এখানে চিত্রশিল্পীর মন মানসিকতা কেমন বা শিল্পীদের মন মানসিকতা কেমন তার বিষয়টা ইঙ্গিত করছে। তো অ্যান্ড্রেয়া এক মেয়েকে বিয়ে করছে, নাম ছিল এমি। তো এই মেয়েকে বিয়ে করার পর এই মেয়ে, অ্যান্ড্রেয়ার টাকা পয়সা ছিল ভালো, এই জন্যই তাকে বিয়ে করছে। তো এই মেয়ের আলাদাভাবে তার মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তো তার প্রেম থাকার কারণে সে কিন্তু অ্যান্ড্রেয়ার সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করতো এবং অ্যান্ড্রেয়ার টাকা পয়সার কারণে শুধুমাত্র সে তার কাছে আসতো। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে যখন দেখা গেল অ্যান্ড্রেয়া কোনোভাবেই তার বউয়ের সঙ্গে পারতেছে না বা তার প্রেমটাকে রুখতে পারতেছে না, তখন অ্যান্ড্রেয়া কী করতো, যে আরও যে দুইজন চিত্রশিল্পী ছিল মাইকেল আর রাফায়েল, তো মাইকেল আর রাফায়েল এরা প্রত্যেক চিত্রশিল্পীর একটা ম্যাডোনা থাকে, মানে একটা মডেল থাকে। সেই মডেল হচ্ছিল এদের ভার্জিন মেরি, মানে আমাদের ইসলাম ধর্মে হজরত মরিয়ম আলাইহিস সালাম। তো এই ভার্জিন মেরি হচ্ছে এর ম্যাডোনা হওয়ার কারণে কি হইলো। আর এদিকে আমাদের অ্যান্ড্রেয়া যে চিত্রশিল্পী আছে, ওই কন্টেম্পোরারি মাইকেল রাফায়েল যে সময় ছিল, অ্যান্ড্রেয়াও সে সময় ছিল। তা তার ম্যাডোনা ছিল তার ওয়াইফ, ঠিক আছে, তার ওয়াইফ এমি। তো এই এমি তো আসলে তাকে ভালোবাসতো না। সেই এমি যদি তার পাশে বসে একটু হাসতো, তাহলে সে তার কি ওই হাসি মুখ থেকে ইন্সপিরেশন নিয়ে তার যে কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করতো। কিন্তু এই এমি প্রায় প্রতিনিয়তই তার সঙ্গে ঝগড়াঝাটি করতো, তার সঙ্গে খারাপ ব্যবহার করতো এবং সে যত ভালো ব্যবহার আছে, প্রেম আছে, এগুলো করতো তার মামাতো ভাইয়ের সঙ্গে, এবং শুধুমাত্র টাকার জন্যে অ্যান্ড্রেয়াকে ব্যবহার করতো সে, বা টাকা পয়সার প্রয়োজন হলে সে তার কাছে আসতো। তো যাই হোক, ফাইনালি অ্যান্ড্রেয়া কি বললো, যে তুমি আসলে প্রেম তোমার মামাতো ভাইয়ের সঙ্গেই করো, অন্তত আমার যে কাজকর্মগুলো আছে এগুলো করার সময় পার ডে একটু করে সময় শুধু হাসি মুখ নিয়ে তুমি আমার পাশে বসবে, আমি আর তোমার কাছে কিচ্ছুই চাইবো না। তো এই যে শিল্পী মনের পরিচয়, যে সে নিজের বউকে স্যাক্রিফাইস করে দিল এবং সে তার ম্যাডোনা হিসেবে যে তার ওয়াইফকে নিল, সেই ওয়াইফ সেটার মূল্য বুঝলো না, আর শিল্পী মন থেকে সে কী করলো, সেটাকে স্যাক্রিফাইস করে দিল। তো এই হচ্ছে মোটামুটি অ্যান্ড্রেয়া ডেল সার্টো। তো এরপরে আছে জেরার্ড ম্যানলি হপকিন্সের ম্যাথু আর্নল্ডের কবিতা। তো ম্যাথু আর্নল্ড আছে তার বিখ্যাত কবিতা ডোভার বিচ, দ্য স্কলার জিপসি, থায়ারসিস, দ্য স্টাডি অফ পোয়েট্রি। এটা হচ্ছে একটা ক্রিটিসিজম বই, শেষেরটা দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো ডোভার বিচের সৌন্দর্য বর্ণনা করা আছে। দ্য স্কলার জিপসি, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র হুট করে এই যাযাবর যে জীবন যাযাবর জাতি, এই যাযাবর জাতিদের সাথে যোগ দেয় এবং সে পরবর্তীতে আর এখানে আসে না, যে শহরের লাইফ থেকে সে কান্ট্রি লাইফে যায় একটা রিল্যাক্সেশনের জন্যে। তারপরে আছে থায়ারসিস। তো থায়ারসিস হচ্ছে একটা মিথোলজিক্যাল ট্রামের কবিতা, যে কবিতার মধ্যে দেবী অরোরা ছিল। সেই এটা থায়ারসিস না, ওটা অন্য কবিতা, যাই ওটা তীর্থনাথ ছিল। তো থায়ারসিসের মধ্যে মোটামুটি মিথোলজিক্যাল ট্রামেই লেখা থায়ারসিস, এখানেও ওই যে বাস্তব জীবন যেটা আছে সেটারই একটা প্রতিচ্ছবি দেয়া আছে। তারপরে আছে জেরার্ড ম্যানলি হপকিন্স, এর কবিতা দ্য উইন্ড ওভার, ফেলিক্স র্যান্ডেল, পাইট বিউটি। তো এই তিনটা কবিতায় হচ্ছে মোটামুটিভাবে সনেট। দ্য উইন্ড ওভার একটা বাজ পাখি, তো মানুষের আত্মার পরিশুদ্ধির জন্যে স্রষ্টার সঙ্গে কমিউনিয়ন করতে হবে, আর এই কমিউনিয়ন করতে গেলে বাজ পাখির যে গতিবেগটা আছে এইটা দরকার। সে থান্ডারের মতো একবার উপরের দিকে যাবে, স্রষ্টার সঙ্গে কি করবে, দেখা করার পর মোটামুটি স্রষ্টার রহমত নিয়ে সে ফিরবে, তার কলুষিত আত্মাটাকে পবিত্র করে আসবে। ফেলিক্স র্যান্ডেলে একজন কামারের বর্ণনা দেওয়া হয়েছে, যে আসলে তার যুবক বয়সে খুব ইয়াং ছিল, কিন্তু মোটামুটি কবিতার 8 লাইনে তার দেহের যে সার্বিক গঠন আছে এটা বর্ণনা দেওয়া হয়, এবং 6 লাইনের মধ্যে তার যে শেষ পরিণতি আছে বা তার বার্ধক্যের সময় সে হঠাৎ করে একটা অসুখে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার যে ডিমোশনটা হয়, এটা দেখে রাইটারের খুব খারাপ লাগে, এবং সেই খারাপ লাগা থেকে সে বলছে আসলে কোনো এক সময় তুমি কী ছিলে আর এখন তোমার কি অবস্থা। তো যাই হোক, এটা দিয়ে প্রত্যেককে আমাদের মানব জাতিকে বোঝাইছে আসলে আমরা ইয়াং বয়সে বা তারুণ্যতা যখন আমাদের মধ্যে বিরাজ করে তখন আমরা মোটামুটিভাবে পাওয়ারফুল থাকি, কোনো কিছুকে মানতে চাই না। তো আসলে এই তারুণ্যতা আমাদের আজীবন থাকবে না, আমরা বার্ধক্যে পৌঁছাবো বা রোগ শোক দুঃখে জরাজীর্ণ কোনো একদিন হবো যখন আমরা এক্সপিরিয়েন্সড হয়ে যাব। তো অতএব প্রথম থেকে নিজের আখের গোছানো দরকার। আসলে তারুণ্য আমাদের জীবনে যখন আসবে তখন এই টাইমটাকে প্রপার ইউজ করতে হবে, যাতে এই টাইমের উপর ভিত্তি করে আমরা পরবর্তী যে লাইফটা আছে এটাকে ভালো কাটাইতে পারি। তো পাইট বিউটিতে স্রষ্টার যে বিভিন্ন ধরনের সুন্দর বিষয়গুলো পৃথিবীতে আমাদের মানুষের ব্যবহারের জন্য তৈরি করে দিয়েছেন, বা এই যে টোটাল যে ন্যাচারাল সারাউন্ডিংসটা আছে, মোটামুটি এই পাইট বিউটি কবিতার মধ্যে এই ন্যাচারাল সারাউন্ডিংসের বর্ণনা। পাইট বিউটি অর্থ বৈচিত্র্য সৌন্দর্য। স্রষ্টার সৃষ্টিগুলা কি পরিমাণ কতটা বৈচিত্র্যপূর্ণ, বা তারা স্ব জায়গায় স্ব সৌন্দর্য
দিয়ে কী করতেছে, আজীবন মানুষের সেবা করতেছে। তো এই সমস্ত সৌন্দর্যের বর্ণনা এই পাইট বিউটি কবিতার মধ্যে দেয়া আছে। তো এছাড়াও এখানকার মধ্যে আছে রবার্ট স্টিভেনসন, হ্যাঁ, তার বই হচ্ছে ট্রেজার্স আইল্যান্ড, এটা মোটামুটি বিসিএস এর পরীক্ষায় আসে প্রায়। রসেটি অ্যান অ্যাপেল গ্যাদারিং, ড্রিমল্যান্ড, এ ডটার অফ ইভ, মাই ড্রিম, এটসেট্রা। এছাড়া আমাদের আরও মহিলা রাইটার আছে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, আমরা হাউডি আই লাভ দি কবিতাটা পড়ছি। তারপরে জন স্টুয়ার্ট মিল আছে, হেনরি কার্ডিনাল নিউম্যান আছে, তারপরে গ্লাডস্টোন আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তারপরে উইলিয়াম ম্যাকপিস থ্যাকার্সি আছে, ভ্যানিটি ফেয়ার, যে এই বইটাও মোটামুটিভাবে বিসিএস এর পরীক্ষায় আসতে দেখা যায়। চার্লস ডিকেন্স, তার বিখ্যাত বই আছে টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড, হার্ড টাইমস, অলিভার টুইস্ট, ব্ল্যাক হাউস। তো আমরা এখানকার মধ্যে এই যে টেল অফ টু সিটিজ আর গ্রেট এক্সপেকটেশন এই বইটা নিয়ে কথা বলতে হবে আমাদেরকে, কারণ চার্লস ডিকেন্স খুবই মোস্ট প্রমিনেন্ট রাইটার অফ ভিক্টোরিয়ান এজ, খুবই ইনফ্লুয়েন্সিয়াল রাইটার ভিক্টোরিয়ান এজের। তো এইখানকার মধ্যে তার যে বিখ্যাত বইগুলো আছে তার মধ্যে এ টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, মোটামুটি 4টা বই খুবই ফেমাস, ইতিহাসে ফেমাস, এবং এই 4টা বই মোটামুটিভাবে আসতে দেখা যায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেই পরীক্ষাগুলোতে। তারপরে এদিকে শার্লট ব্রন্টি, এলিক্সে জেন আয়র, দ্য প্রফেসর, শেরেলি ভিলেইটি। তো এই হচ্ছে মোটামুটি শার্লট ব্রন্টির লেখা। তো আমরা এখান থেকে মোটামুটি জেন আয়ার যে বইটা আছে এটা পড়বো। তো যাই হোক, আজকে লেকচারটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করি। পরবর্তীতে আমি ভিক্টোরিয়ান এজের যে ওমেন নভেলিস্ট যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো, এবং বাদবাকি যে কয়েকজন রাইটার তোমাদের বইটাতে দেয়া আছে সেই বইটার রাইটারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।